WWE নেক্সট বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হলো WWE ব্যাকলেস, যেটা হতে চলেছে সেন্ট লুইস থেকে। এই মাত্র 3 সপ্তাহ আগে রাসেলমেনিয়া শেষ হয়েছে, আর ব্যাকল্যাশের বিল্ড আপের জন্য WWE বেশি সময় তো পায়নি, কিন্তু তবু আমরা ব্যাকল্যাশের কার্ডে 5খানা অফিসিয়াল ম্যাচ দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে আমি সেই প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা বলবো, আর আমি করতে চলেছি প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশন। তো এই ভিডিওটা হতে চলেছে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও ফর ব্যাকল্যাশ 2025। তার আগে জানিয়ে রাখি যে ব্যাকল্যাশ আমরা কবে, কখন আর কোথায় দেখতে পাবো। তো যেমন বললাম, ব্যাকল্যাশ হতে চলেছে এই রবিবার মানে 11ই মে, আর ব্যাকল্যাশ আমরা দেখতে পাবো নেটফ্লিক্সে, যেটা শুরু হবে ভোর 4:30 থেকে ভারতীয় সময় অনুযায়ী। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তারা ভোর 5টা থেকে ব্যাকল্যাশ লাইভ দেখতে পাবে অন নেটফ্লিক্স। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এইবারের ব্যাকল্যাশের সব থেকে স্পেশাল জিনিস হলো এইটাই যে 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ হতে চলেছে টাইটেল ম্যাচ। যার মধ্যে প্রথম ম্যাচের যদি কথা বলি আমি, তাহলে সেটা হতে চলেছে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের কারেন্ট ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জেকব ফার্ডু তার টাইটেল ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট ড্রিউ ম্যাকইন্টায়ার, ড্যামিয়ান প্রিস্ট অ্যান্ড LA নাইট। এবার এই ম্যাচটা যদিও ফেটাল 4-ওয়ে ম্যাচ, মানে এই ম্যাচে টাইটেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, কিন্তু যেহেতু এই মুহূর্তে চ্যাম্পিয়ন হলো জেকব ফার্ডু, তাই আমার মনে হয় না যে জেকব ফার্ডুর কাছ থেকে এত সহজে কেউ এই মুহূর্তে টাইটেলটা নিতে পারবে বলে। হ্যাঁ, জেকব ফার্ডু বাদে যদি কারো চান্স থেকে থাকে এই ম্যাচে, তাহলে সেটা হলো ড্রিউ ম্যাকইন্টায়ার, কারণ ড্রিউ ম্যাকইন্টায়ারের ক্যারেক্টার ওয়ার্ক দেখে মনে হয় ড্রিউ ম্যাকইন্টায়ার একটা টাইটেল ডিজার্ভ করে। তো এই ম্যাচে ড্রিউ ম্যাকইন্টায়ারও যদি জিতে নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলেও কারো কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু সমস্যা হলো একটাই, যে এই মুহূর্তে চ্যাম্পিয়ন হলো জেকব ফার্ডু, আর জেকব ফার্ডুকে হারানো অত সহজ হবে না এই ম্যাচে। জেকব ফার্ডু একভাবেই হারতে পারে যদি সোলো সিকোয়া এই ম্যাচে জেকব ফার্ডুকে কোনোভাবে বিট্রে করে, বা সোলো সিকোয়া জেকব ফার্ডুকে হারাতে কোনোভাবে সাহায্য করে বাকি কাউকে। কিন্তু আমার মনে হয় জেকব ফার্ডু আর সোলো সিকোয়ার ব্রেকআপ তো হবে, কিন্তু সেটা হওয়ার জন্য এখনও কিছুটা সময় বাকি আছে। আর জেকব ফার্ডু আর সোলো সিকোয়ার ম্যাচ যদি ভবিষ্যতে হয়, সেটা না হয় আমরা মানি ইন দ্য ব্যাংকের কাছাকাছি, বা হয়তো এই বছরের সামার স্ল্যামে গিয়ে দেখতে পেতে পারি। আর আমার মনে হয় না, যেহেতু রাসেলমেনিয়ায় সবেমাত্র জেকব ফার্ডু তার টাইটেল জিতেছে, তো এত তাড়াতাড়ি জেকব ফার্ডু তার টাইটেল হেরে যাবে বলে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে জেকব ফার্ডুর সাথে, আর আমার মনে হয় জেকব ফার্ডু এই ম্যাচে জিতে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করতে চলেছে। নেক্সট ম্যাচ হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের ব্র্যান্ড নিউ আর কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডার্টি ডমিনিক মিস্টেরিও তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট পেন্টা। এবার পেন্টা এমন একজন সুপারস্টার যে কিনা ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে অনেকটা সাকসেস পেয়ে গেছে, আর এই মুহূর্তে যদি পেন্টার কাছে কোনো চ্যাম্পিয়নশিপ চলে আসে, সেটা দেখতে আমাদের সবারই খুব ভালো লাগবে। কিন্তু সমস্যা হলো একটাই, যে ডমিনিক এই মাত্র রাসেলমেনিয়ায় চ্যাম্পিয়নশিপ জিতেছে, আর চ্যাম্পিয়নশিপ জেতার পর ডমিনিক যে রিয়াকশানটা পেয়েছে, সেই রিয়াকশানটা দেখার পর আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউই এত সহজে আর এত তাড়াতাড়ি ডমিনিকের কাছ থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিতে চাইবে বলে। হ্যাঁ, একটা জিনিস যেটার জন্য পেন্টার পাল্লা কিছুটা ভারী হতে পারে এই ম্যাচে, সেটা হলো ফিন ব্যালার। কারণ এখন আমরা ফিন ব্যালার আর ডমিনিকের মধ্যে টেনশন দেখতে পাচ্ছি, আর এটাও খুব সহজে আমরা বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি ফিন ব্যালার আর ডমিনিকের পথ আলাদা হতে চলেছে। আর রিসেন্টলি রয়ের এপিসোডে আমরা ফিন ব্যালারকে রক্সেন পেরেজের সাথে কথাও বলতে দেখেছিলাম, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ফিন ব্যালার এখন নিজের কোনো টিম বা ফ্যাকশন তৈরি করার দিকেও অগ্রসর হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি জাজমেন্ট ডে ভাঙতে চলেছে আর আলাদা হতে চলেছে। কিন্তু সমস্যা হলো একটাই, যে সেটা হয়তো এত তাড়াতাড়ি হবে না, কারণ নেক্সট উইকে রয়ের জন্য ফিন ব্যালার আর এজে স্টাইলসের ম্যাচ অ্যানাউন্স হয়ে আছে। তো সেটা দেখে আমরা একটা স্পয়লার পেতে পারি যে এই মুহূর্তে অন্তত ব্যাকল্যাশে গিয়ে তো জাজমেন্ট ডে ভাঙছে না, বা ফিন ব্যালারের ডমিনিক আলাদা হচ্ছে না। হ্যাঁ, তাদের মধ্যে যে মতবিরোধতা দেখা যাচ্ছে, সেটা ফিউচারেও আরও চলবে, আর ধীরে ধীরে আমরা এই ভাঙনটা দেখতে পাবো। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ তাদের ট্রিগার খুব তাড়াতাড়ি পুল করে দেয়, আর ব্যাকল্যাশে যদি তাদের ভাঙন দেখাতে চায় আমাদের, তাহলে একটা জিনিস আমরা দেখতে পেতে পারি। আগের বছর সামার স্ল্যামে আমরা যেমন দেখেছিলাম যে ড্যামিয়ান প্রিস্ট যখন চ্যাম্পিয়ন ছিল, তখন ফিন ব্যালার তার আর গান্থারের ম্যাচে ইন্টারফেয়ার করে তাকে হারিয়ে দিয়েছিল, আর গান্থারকে নিউ চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল। সেমভাবে ফিন ব্যালার এই ম্যাচেও ইন্টারফেয়ার করে ডমিনিককে হারিয়ে দিতে পারে, আর পেনটাকে নিউ চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে, মানে সেটাই রিপিট করতে পারে ফিন ব্যালার। সেইটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে পেনটা এই ম্যাচে চ্যাম্পিয়নশিপ জিততে পারে। কিন্তু আমার মনে হয় সেটা এই মুহূর্তে হচ্ছে না, আর ফিন ব্যালার আর ডমিনিকের এই যে স্টোরি লাইনটা, সেটাও হয়তো সামার স্ল্যাম অব্দি ডাব্লিউডাব্লিউ টেনে দেবে।
তো এখনও সামার স্ল্যামের আগে আরও অন্যান্য প্রিমিয়াম লাইভ ইভেন্ট আছে, সেইখানে গিয়ে আমরা এই ঘটনাগুলো দেখতে পেতে পারি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ফিন বেলার ডমিনিককে বিট্রে করতে চলেছে বলে। হ্যাঁ, এইটা হয়তো আমরা দেখতে পেতে পারি যে ফিন বেলার হয়তো ডমিনিকের এগেনস্টেই কাজ করতে চাইলো, কিন্তু সেটা ডমিনিকের ফেভারে চলে এলো, আর ডমিনিক সেই জন্য তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিল। এই জিনিসটা আমরা হয়তো হতে দেখতে পেতে পারি। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় এই ম্যাচের শেষে আলটিমেটলি ডমিনিকের কাছেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থেকে যাবে। তাই আমি এই ম্যাচে আমার উইনার প্রেডিক্ট করতে চলেছি ডার্টি ডমিনিক মিস্ট্রিওকে। আর আমার মনে হয় ডমিনিক মিস্ট্রিও তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করতে চলেছে। নেক্সট ম্যাচ হলো একমাত্র ম্যাচ যেটা ব্যাকল্যাশে কোনো চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে না, আর এইটা হলো প্যাট ম্যাকাফি ভার্সেস গান্থারের ম্যাচ। এবার রিং জেনারেল গান্থারের এগেনস্টে তো বড় বড় রেসলাররা আসতে ভয় পায়, আর কেউ অত সহজে গান্থারকে হারাতেও পারে না। জবের থেকে গান্থার মেন রোস্টারে ডেবিউ করেছে, আমরা বলতে পারি সব থেকে বড় যে দুটো হারের সম্মুখীন হয়েছে গান্থার, সেটা হলো এক রাসেলমেনিয়া স্যামিজেনের এগেনস্টে, আর একটা হলো এই বছরের রাসেলমেনিয়া জেউসোর এগেনস্টে। কিন্তু বাকি কেউ গান্থারকে অত সহজে হারাতে পারেনি মেন রোস্টারে। তো প্যাট ম্যাকাফি কি গান্থারকে হারাতে পারবে সেই বিষয়ে আমার হাইলি ডাউট আছে। কিন্তু এই ম্যাচটা মানে যাকে বলে এই ম্যাচটা যেটা বেশি ফোকাস থাকবে সেটা হলো স্টোরি লাইনের দিকে। মানে আমার মনে হয় না এটা ইনিংয়ে একদম হাইফাই কোনো ম্যাচ দেবে বলে বা 5 স্টার ক্লাসিক কোনো ম্যাচ দেবে বলে। হ্যাঁ, প্যাট ম্যাকাফি কিন্তু ইনরিং স্কিলে ভালো, মানে প্যাট ম্যাকাফিও কিন্তু ভালো ম্যাচ ডেলিভার করতে পারে যদি আমরা প্যাট ম্যাকাফির অতীত দেখি। মানে প্যাট ম্যাকাফি এনএক্সটিতেও অ্যাডাম কোলের এগেনস্টে অনেক ভালো ভালো ম্যাচ দিয়েছে, কিন্তু আমার মনে হয় না গান্থারের এগেনস্টে প্যাট ম্যাকাফি সেরকম ক্লাসিক কোনো ম্যাচ দিতে চলেছে। এই ম্যাচটা পুরোটাই হবে স্টোরি টেলিংয়ের উপর, আর এই ম্যাচে এইটা দেখার বিষয় হবে যে এই ম্যাচে মাইকেল কোল কোনোভাবে কোনো রোল প্লে করে কিনা। কারণ এই স্টোরিটা শুরুই হয়েছিল কারণ প্যাট ম্যাকাফি মাইকেল কোলকে গান্থারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। তো আমরা হয়তো দেখতে পেতে পারি এই ম্যাচে হয়তো প্যাট ম্যাকাফিকে বাজেভাবে গান্থার মারবে, আর ম্যাচটা হয়তো তারপর শেষ হয়ে যাবে আর গান্থার এই ম্যাচটা জিতে যাবে। কারণ দেখো, এই ম্যাচের আমি ক্লিয়ার রেজাল্ট প্রেডিকশন বলে দিচ্ছি, আমার মতে এই ম্যাচটা গান্থার জিততে চলেছে। প্যাট ম্যাকাফির কোনো রকম কোনো চান্স নেই এই ম্যাচটা জেতার। তো আমার মনে হয় মানে গান্থার যখন এই ম্যাচটা জিতে যাবে, জেতার পরও প্যাট ম্যাকাফির উপর তার অ্যাটাক কন্টিনিউ করবে, তখন হয়তো আমরা দেখতে পেতে পারি মাইকেল কোল কোনোভাবে রিংয়ে এসে প্যাট ম্যাকাফিকে বাঁচানোর চেষ্টা করবে। মানে এইভাবে একটা রিংয়ে কেওয়াস তৈরি হবে, আর তারপর আমার মনে হয় এই পুরো কেওয়াসটা তৈরি হওয়ার পর আমরা হয়তো কোনো একটা সুপারস্টারের রিটার্ন দেখতে পেতে পারি বা ডেবিউ দেখতে পেতে পারি, বা এমন কোনো সুপারস্টার এসে মাইকেল কোল আর প্যাট ম্যাকাফিকে বাঁচাতে পারে যার সাথে কিনা গান্থারের ফিউচারের রাইভেলারি চলবে। কারণ আমার মনে হয় না প্যাট ম্যাকাফি আর গান্থারের এই স্টোরি লাইনটা আর এগাবে বলে। আমার মনে হয় গান্থারকে এবার একটা লেজিট অপোনেন্ট দেওয়া দরকার ফিউচারের জন্য। তাই আমার মনে হয় এই ম্যাচের শেষে এসে প্যাট ম্যাকাফিকে হোক বা মাইকেল কোলকে হোক, যাকেই বাঁচানোর হোক না কেন, কোনো একটা সুপারস্টার এসে গান্থারের হাত থেকে বাঁচাবে, আর তারপর তার আর গান্থারের ফিউচারের জন্য স্টোরি লাইন শুরু হবে। কিন্তু বাই দ্য ওয়ে, যদি এই ম্যাচের রেজাল্ট প্রেডিকশনের কথা বলা হয়, তাহলে যেমন আমি বললাম যে এই ম্যাচে আমার ক্লিয়ার রেজাল্ট প্রেডিকশন থাকবে দ্য রিং জেনারেল গান্থারের উপর, যে গান্থার এই ম্যাচে প্যাট ম্যাকাফিকে খুবই সহজে হারাতে চলেছে। নেক্সট ম্যাচ হতে চলেছে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লায়রা ভ্যালকাইরিয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট দ্য ম্যান বেকি লিঞ্চ। এবার এই ম্যাচে আমরা বেকি লিঞ্চের একটা ব্র্যান্ড নিউ ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যেখানে বেকি লিঞ্চ এখন কারো পরোয়া করে না, বেকি লিঞ্চ শুধু নিজের কথা ভাবে। আর লায়রা ভ্যালকাইরিয়ার ক্যারেক্টারও একটা বিশাল বড় চেঞ্জ এসেছে জবের থেকে সে বেকি লিঞ্চের এগেনস্টে ফিউডে সামিল হয়েছে। তো এই ম্যাচের জন্য সত্যি আমার ইন্টারেস্ট আছে, আর আমার মনে হয় ব্যাকল্যাশে যদি কোনো একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হতে পারে তো সেটা হলো এই ম্যাচটা। নাথিং এগেনস্ট লায়রা ভ্যালকাইরিয়া। লায়রা ভ্যালকাইরিয়া একজন ভালো চ্যাম্পিয়ন হিসেবে আমাদের এন্টারটেন করেছে, আর তার চ্যাম্পিয়নশিপ রিংটা এই মুহূর্তে জবের থেকে সে বেকি লিঞ্চের এগেনস্টে এসেছে তবের থেকেই তাকে দেখে আরও লেজিট চ্যাম্পিয়নের মতো ফিল আসছে। কিন্তু একটা কথা আছে যে ডাব্লিউডাব্লিউইকে মানে ডাব্লিউডাব্লিউইতে চ্যাম্পিয়নশিপ কোনো রেসলারকে বানায় না, একজন রেসলার একটা চ্যাম্পিয়নশিপকে রেলিভেন্ট বানায়। যেমন আমরা দেখেছিলাম রোমান রিংস আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপকে একটা অন্যই লেভেলে নিয়ে গেছিলো। তো ঠিক সেইভাবে এখন এই মুহূর্তে যেহেতু ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা নিউ, সেটাকে লায়রা ভ্যালকাইরিয়া মোটামুটি নিজের কাছে ঠিকঠাকভাবে রেখেছে, কিন্তু এখনও সেটার কোনো লেগেসি তৈরি হয়নি। তো যদি বেকি লিঞ্চের মতো কোনো ভেটারেন্টের হাতে সেই চ্যাম্পিয়নশিপটা পড়ে, আমার মনে হয় বেকি লিঞ্চ এই চ্যাম্পিয়নশিপটার লেগাসিকে আরও অন্য লেভেলে নিয়ে যেতে পারে আর চ্যাম্পিয়নশিপটাকে আরও বেশি রেলিভেন্ট বানাতে পারে। তো ডাব্লিউডাব্লিউই এই চ্যাম্পিয়নশিপটাকে রেলিভেন্ট বানানোর জন্য আমার মনে হয় বেকি লিঞ্চের কাছে চ্যাম্পিয়নশিপটা দিতে চাইবে। তো সেই কারণে আমার এটা মানে সেইটা একটা খুব বড় কারণ আমার মনে হচ্ছে, যার ফলে কিনা বেকি লিঞ্চ এই ম্যাচে লায়রা ভ্যালকাইরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে যেতে পারে।
আর একটা বড় ব্যাপার হলো এই ম্যাচে আমরা বেলিরও কোনো রকম কোনো একটা ইনভলভমেন্ট দেখতে পেতে পারি। এক হতে পারে বেলি হয়তো এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করবে, যার ফলে হয়তো বেকি লিঞ্চ মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হেরে যাবে বা জিতে যাবে, যাই হোক না কেন, আর লায়রা ভ্যালকাইরিয়ার কাছে তার চ্যাম্পিয়নশিপ থেকে যাবে। এইভাবে আমরা বেলির রিটার্ন দেখে নেব, আর তারপরে বেলি আর বেকি লিঞ্চের রাইভেলারি চলবে। কিন্তু আমার মনে হয় বেলি আর বেকি লিঞ্চের যদি রাইভেলারি চালাতে হয় সেটার উপর কোনো একটা চ্যাম্পিয়নশিপ তো রাখা দরকার। আর আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন হিসেবে এগোয় আর সেই বেকি লিঞ্চের চ্যাম্পিয়নশিপটার জন্য যদি বেলি চ্যালেঞ্জ করে, তাহলে সেই রাইভেলারিটার মর্যাদা আরও বেশি বেড়ে যাবে। আর যেহেতু লায়রা ভ্যালকাইরিয়া অলরেডি চ্যাম্পিয়ন ছিল, তাই এই ফিউডের মাঝখানে যদি লায়রা ভ্যালকাইরিয়াকে ইনসার্টও করা হয়, তাহলে এই ফিউডটাকে একটা ট্রিপল থ্রেট ফিউডও বানানো যেতে পারে। তো সব দিক থেকেই ডাব্লিউডাব্লিউ লাভ আছে। কিন্তু এই ম্যাচে যদি লায়রা ভ্যালকাইরিয়া জিতে যায়, আমার মনে হয় না লায়রা ভ্যালকাইরিয়া তাহলে তারপর বেলি আর বেকি লিঞ্চের মাঝে ঢোকার কোনো দরকার আছে বলে। তো সেক্ষেত্রে বেলি আর বেকি লিঞ্চের ফিউড হলে সেটা অনেকটাই মানে ডাল হয়ে যাবে, মানে অতটা স্পার্ক থাকবে না ফিউডটায়। কিন্তু যদি এই ফিউডে বেকি লিঞ্চের কাছে টাইটেল থাকে আর সেই টাইটেলটার জন্য যদি বেলি আসে, তাহলে এই ফিউডটা একটা অন্য লেভেলেরই ফিউড তৈরি হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যদিও লায়রা ভ্যালকাইরিয়া এখন ভালো কাজ করছে, কিন্তু এই ম্যাচে হয়তো বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়াকে হারাতে চলেছে আর ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হতে চলেছে। তাই আমার এই ম্যাচে প্রেডিকশন থাকবে বেকি লিঞ্চের উপর। আর আমার মনে হয় বেকি লিঞ্চ এই ম্যাচে আমাদের ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হতে চলেছে। আর এটা হওয়া খুব সহজ হয়ে যাবে, যেহেতু বেকি লিঞ্চ এখন হিল, তো সে তার হিল ট্যাকটিক ইউজ করে খুবই সহজে লায়রা ভ্যালকাইরিয়াকে হারিয়ে দিতে পারে। কিন্তু হ্যাঁ, ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, এটা আমি তোমাদের বলে রাখতে পারি। আর এবার ফাইনালি কথা বলা যাক এই বছরের ব্যাকল্যাশের মেন ইভেন্টের, যেটা কিনা একটা রাসেলমেনিয়া মেইন ইভেন্টের সমান, আর যেটাকে ডাব্লিউডাব্লিউই অ্যানাউন্স করছে এইভাবে যে এইটা হতে চলেছে ওয়ান লাস্ট টাইম between John Cena versus Randy Orton for undisputed WWE Championship. এবার WWE চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনা আর র্যান্ডি অর্টন, দুই পুরনো ভেটারেন্ট, দুই গোট সামনাসামনি আসছে, একে অপরের এগেনস্টে আসছে। যারা বহু পুরনো দিন থেকে WWE দেখে আসছে তাদের জন্য তো এটা একটা নস্টালজিয়া, প্লাস তাদের ছোটোবেলার স্মৃতি ফিরে আসা। আর যারা নতুন নতুন WWE দেখতে শুরু করেছে তারাও এই ম্যাচটাকে এইভাবে দেখতে পারে যে দুই লেজেন্ড মুখোমুখি আসছে, আর এটাকেই WWE মানে প্রমোটও করছে এমনভাবে যে এটাই হতে চলেছে শেষবারের মতো ওয়ান লাস্ট টাইম। কিন্তু এবার কথা হলো এই ম্যাচে জিতবে কে। দেখো, আমি তোমাদের বলে রাখি এই ম্যাচের রেজাল্ট কোনোভাবে কোনো শকিং রেজাল্ট না। এই ম্যাচে আরামসে আমরা বলে দিতে পারি যে জন সিনার কাছেই চ্যাম্পিয়নশিপ থাকতে চলেছে। তার প্রথম কারণ হলো এটা জন সিনার ফেয়ারওয়েল ট্যুর, আর সবেমাত্র জন সিনা রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছে। জন সিনা তার মধ্যে হিল রানে আছে তার নিজের, তো এত তাড়াতাড়ি জন সিনার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কেউ নিতে পারবে না যখন তার মাথার উপর রকের আশীর্বাদও আছে। কিন্তু এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচকে কোনোভাবেই ডিফাইন করতে পারে না, কারণ রেজাল্টটা এই ম্যাচের ফ্যাক্টরি না। মানলাম এই ম্যাচে জন সিনা জিতবে, সেটা সবাই জানে, কিন্তু যেটা এই ম্যাচের মেন দেখার বিষয় সেটা হচ্ছে এই ম্যাচটা শেষ হবে কী করে। এবার এক হতে পারে যে ডাব্লিউডাব্লিউ আমাদের সবাইকে শক করতে চাইলো আর আমাদের সবাইকে ভুল প্রমাণ করে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে র্যান্ডি অর্টনকে জিতিয়ে দিল, র্যান্ডি অর্টনকে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দিল। এই একটা জিনিস হতে পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো এই ম্যাচের ফিনিশ আমরা এমনভাবে দেখতে পেতে পারি যেটা কিনা আমাদের সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করবে, যেমন আমরা রাসেলমেনিয়া নাইট 2 এর মেন ইভেন্টে হয়েছিলাম। কারণ জন সিনার এখন মেন মোটিভই হচ্ছে এইটা যে জন সিনার রেসলিংকে রুইন করতে চায়, রেসলিংকে আমাদের জন্য বরবাদ করতে চায়। তো জন সিনা কখনোই চাইবে না যে আমরা একটা স্যাটিসফ্যাকশনের সাথে একটা শেষ পাই এই ম্যাচটার। তো জন সিনা এই ম্যাচের শেষে এমন কিছু একটা করবে যেটা দেখে আমরা বলবো যে এইটা কী হলো, সেই ঠিক যেমন আমরা রাসেলমেনিয়া নাইট 2 এর মেন ইভেন্টকে দেখে করেছিলাম। এবার সব থেকে ভালো যেটা কিনা রিউমারে চলছে এখন যেইভাবে ম্যাচটা শেষ হতে পারে সেটা হলো, যারা পুরোনো দিনে জন সিনার র্যান্ডি অর্টনের রাইভেলারি দেখেছিল, যেই সময় জন সিনা ফেস ছিল র্যান্ডি অর্টন হিল ছিল, তখন একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচে আমরা দেখেছিলাম যে সেই চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোনোভাবে র্যান্ডি অর্টন জন সিনাকে হারাতে পারছিল না। তো র্যান্ডি অর্টন কী করেছিল, মানে ম্যাচটা শেষ হওয়ার আগে রেফারিকে একটা চড় মেরে দিয়েছিল, আর রেফারিকে যেহেতু চড় মেরে দিয়েছিল ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে গেছিলো, জন সিনা ম্যাচটা জিতে গেছিলো, কিন্তু চ্যাম্পিয়নশিপ র্যান্ডি অর্টনের কাছেই থেকে গেছিলো। এবার এই জিনিসটার বদলা জন সিনা এই ম্যাচে নিতে পারে, আর ঠিক সেমভাবে যেইভাবে র্যান্ডি অর্টন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নিয়েছিল জন সিনার এগেনস্টে, ঠিক সেমভাবে এই ম্যাচে আমরা হয়তো দেখতে পেতে পারি যে এই ম্যাচটা শেষ হতে হতো যখন জন সিনা কোনোভাবেই র্যান্ডি অর্টনকে হারাতে পারবে না, তখন রেফারির উপরই জন সিনা অ্যাটাক করে দিল, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যাবে আর এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্ট আমরা পাবো না। আর যদিও র্যান্ডি অর্টন ম্যাচটা জিতে যাবে, কিন্তু চ্যাম্পিয়নশিপ জন সিনার কাছেই থেকে যাবে। এই একটা এন্ডিং আমরা দেখতে পেতে পারি। আর না হলে আমরা এরকমও দেখতে পেতে পারি এই ম্যাচেও কারো একটা ইন্টারফেয়ার হবে,
আর সব থেকে বেশি যার ইন্টারফেয়ার করার চান্স আছে এই ম্যাচটা সেটা হলো আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। কারণ যেইভাবে রাসেলমেনিয়া চিটিং করে জন সিনা কোডি রোডসকে হারিয়েছে, তো কোডি রোডস তার বদলা তো নিতে চাইবেই। আর রিউমার আসছে এরকম যে কোডি রোডসের রিটার্ন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হতে চলেছে। তো এই ম্যাচে যদি কোনোভাবে কোডি রোডস রিটার্ন করে, তো কোডি রোডস এই ম্যাচের রেজাল্টে একটা ফ্যাক্টর প্লে করতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচের প্রেডিকশন আমার থাকবে জন সিনার সাথেই। 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করতে চলেছে, বা সেটা যেভাবেই হোক, যে কোনো উপায় হোক, জন সিনা তার চ্যাম্পিয়নশিপ নিজের কাছেই রেখে দেবে। কিন্তু যেমন বললাম, দেখার বিষয় এটাই হবে যে এই ম্যাচটা কিভাবে শেষ হচ্ছে। কারণ র্যান্ডি অর্টন ক্লিন তো জন সিনার কাছে হারবে না, এইটুকু আমি তোমাদের বলে রাখতে পারি। না হয় চিটিং করে জন সিনা জিতবে, আর না হয় এই ম্যাচটার কোনো রেজাল্টই বেরোবে না। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হচ্ছে রাসেলমেনিয়া নাইট 2 এর মতো এই ম্যাচের শেষেও আমরা ডিসঅ্যাপয়েন্ট হতে চলেছি। কিন্তু স্টোরি লাইনটা আমাদের ইন্টারেস্ট দেবে, আর স্টোরি লাইনটা ফিউচারের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবার যারা ভাবছো এই ম্যাচে রকের রিটার্ন হবে কি না, তো ভাই, রাসেলমেনিয়ার মতো জায়গায় যখন রক আসেনি, ব্যাকলেসের মতো জায়গায় রকের আশা তো ছেড়েই দাও। যদি হয়ে যায় তাহলে ভেবে নিও এটা একটা বোনাস ছিল আমাদের জন্য, কিন্তু সেটারও চান্স খুবই কম। আপাতত তোমরা এটাই ধরে রাখো যে খুব বেশি হলে হয়তো কোডি রোডস তা রিটার্ন করতে পারে, এর বেশি কিছু হবে না, আর রকের আশা না করাই ভালো। তো যাই হোক, এই ছিল ব্যাকল্যাশ 2025-এর প্রত্যেকটা ম্যাচের জন্য আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। এবার দেখা যাক কতগুলো ম্যাচে আমি ঠিক হই, কতগুলো ম্যাচে আমি ভুল হই। কিন্তু আমার সাথে তোমরা একমত হলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও, আর একমত না হলে তোমাদের প্রেডিকশনও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, অবশ্যই যদি আমার কাজ ভালো লেগে থাকে তবেই। বাকি ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তারও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সবার সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।